হ্যালো এভরিওয়ান। আজকে আমরা একটা এক্সপেরিমেন্ট নিয়ে আলোচনা করব। এক্সপেরিমেন্টটা হচ্ছে টু স্টাডি ক্যারেক্টারিস্টিক্স অফ এ পিএন জাংশন ডায়োড। অর্থাৎ পিএন জাংশন ডায়োডের যে ক্যারেক্টারিস্টিক্স, অর্থাৎ ভোল্টেজের সাথে কারেন্টের যে ক্যারেক্টারিস্টিক্স, ওইটা বোঝার আগে আমাদের কিছু বেসিক জিনিস জানতে হবে। সেই বেসিক জিনিসগুলো আমরা এখানে আলোচনা করার চেষ্টা করব। ফার্স্ট অফ অল, এই এক্সপেরিমেন্টের মধ্যে যে জিনিসটা আছে পিএন জাংশন ডায়োড। এখন পিএন জাংশন ডায়োড 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 আসলে কি? ডায়োড হচ্ছে পি টাইপ আর এন টাইপ সেমিকন্ডাক্টরের যে একটা সমন্বয় যদি করি আমি, তাহলে একটা জাংশন পাবো, সেটাকে বলতেছি আমরা পিএন জাংশন। দেখেন, এটা হচ্ছে পি টাইপ সেমিকন্ডাক্টর, এটা হচ্ছে এন টাইপ সেমিকন্ডাক্টর। এখন দেখেন, পি টাইপ আর এন টাইপ সেমিকন্ডাক্টর চলে আসে। আসলে আমাদের প্রথম বুঝতে হবে সেমিকন্ডাক্টরটা কি। আমরা জানি নর্মালি মেটালস বা যে মেটারিয়ালস আছে সাধারণত তিন প্রকার। সেটা কি? কন্ডাক্টর, সেমিকন্ডাক্টর অ্যান্ড ইনসুলেটর। এটা আসলে ডিপেন্ড করে, এটা এনার্জি ব্যান্ড গ্যাপ থেকে ব্যাখ্যা করা যায়। কিভাবে ব্যাখ্যা করা যায়? আহ, যে সকল ম্যাটেরিয়ালস এর ব্যান্ড গ্যাপটা আসলে ভ্যালেন্স ব্যান্ড আর কন্ডাকশন ব্যান্ড ওভারল্যাপ করে থাকে, অর্থাৎ এদের কোনো এনার্জি ব্যান্ড গ্যাপ থাকে না, তাদেরকে আমরা কন্ডাক্টর বলি। আর যাদের অনেক গ্যাপ থাকে, এনার্জি ব্যান্ড গ্যাপ অনেক বেশি থাকে, তাদেরকে আমরা ইন্ডাক্টর বলি। এবং যাদের ব্যান্ড গ্যাপটা মেটাল থেকে একটু বেশি কিন্তু ইন্ডাক্টর থেকে কম, অর্থাৎ মিডিয়াম লেভেলে থাকে, তাদেরকে আমরা সেমিকন্ডাক্টর বলি। এই সেমিকন্ডাক্টরে মূলত আমাদের এই যে ডায়োড তৈরিতে ব্যবহৃত হয়। এই ডায়োড তৈরিতে কেন আমরা সেমিকন্ডাক্টর ব্যবহার করতেছি? মেটারিয়ালস যে অন্যান্য যেমন মেটাল গুলো আছে, যেমন হচ্ছে নর্মালি আয়রন, অ্যালুমিনিয়াম, তারপর হচ্ছে আমরা অন্য যে সকল মেটাল গুলো কনস্ট্রাকশনে ব্যবহার করি, সেগুলো আসলে কেন আমরা ডায়োড তৈরিতে ব্যবহার করছি না? কারণ আমাদের দিন শেষে ইলেকট্রনের ফ্লো থাকলে হবে না, প্রচুর ইলেকট্রন থাকলে হবে না, একটা ওইটার কন্ট্রোল আনতে হবে। সেমিকন্ডাক্টরে মূলত আমরা কি করতে পারি? ওইটা কন্ট্রোল করতে পারি। এই কন্ট্রোল আনার জন্য কিন্তু সেমিকন্ডাক্টর যেমন সিলিকন, জার্মেনিয়াম, এগুলো আমরা ইউজ করি। এবং এর মধ্যে ইম্পিউরিটি অ্যাড করার মাধ্যমে এটার পরিমাণ, যে এটার যে কারেন্টের ফ্লো, এটা কিন্তু বাড়ানো বা কমানো যায়। এবং আমরা যত ইলেকট্রনিক ডিভাইস আছে, সেগুলো কিন্তু সব জায়গায় আমরা সেমিকন্ডাক্টর ব্যবহার করি। এই সেমিকন্ডাক্টরের যে একটা গুরুত্বপূর্ণ অংশ ডায়োড, এটা হচ্ছে প্রত্যেকটা ইলেকট্রনিক যন্ত্রের ক্ষেত্রে ইম্পর্টেন্ট। এই জিনিসটার যে ক্যারেক্টারিস্টিক, এটা কিভাবে তৈরি হলো, কিভাবে আসলো, এইটা আমরা এক্সপেরিমেন্টের আগে আমরা একটু থিওরিটা জেনে নেবো। সেমিকন্ডাক্টর আমি বলছি, যার ব্যান্ড গ্যাপ হচ্ছে অনেক কম, ওভারল্যাপ করে থাকে, তারা হচ্ছে কন্ডাক্টর। যাদের হচ্ছে অনেক বেশি থাকে, তারা হচ্ছে ইনসুলেটর। আর যাদের হালকা থাকে, সামান্য থাকে, তারা হচ্ছে সেমিকন্ডাক্টর। এখন এই এক্সপেরিমেন্ট থেকে একটা প্রশ্ন আসতেই পারে যে আমরা হচ্ছে ডায়োডে কেন সেমিকন্ডাক্টর ব্যবহার করতেছি, মেটাল কেন ব্যবহার করছি না, অথবা ইনসুলেটর কেন ব্যবহার করতেছি না? এটার উত্তর আসলে পেয়ে গেছি আমরা। অ্যাকচুয়ালি যেটা হচ্ছে বললাম যে কন্ট্রোলের যে ব্যাপারটা, আসলে মেটালের ক্ষেত্রে ফ্রি ইলেকট্রনের পরিমাণ অনেক বেশি, কিন্তু ওই ইলেকট্রনটা আসলে কন্ট্রোল করা যায় না। কিন্তু সেমিকন্ডাক্টর ওই ইলেকট্রনটা কন্ট্রোল করার মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের যন্ত্রপাতি, মেকানিজম, ফাংশন গুলো করতে পারি। সেই জন্য আসলে আমরা সেমিকন্ডাক্টর নিয়ে কিন্তু এত বৃহৎ আলোচনা করি। এখন দেখেন, এই জিনিসটা হচ্ছে একটা সিলিকনের একটা ক্রিস্টাল। সিলিকন মূলত হচ্ছে যে আমাদের যে সেমিকন্ডাক্টর গুলো আছে, তার মধ্যে সিলিকন একটা মোস্ট ইউজ একটা এলিমেন্ট। এবং এই সিলিকন গুলো আসলে একটা ক্রিস্টাল আকারে থাকে। কিভাবে থাকে? একটা সিলিকন আর একটা সিলিকনের সাথে আসলে একটা সিলিকন তার আশেপাশে যে চারটা সিলিকন আছে, তার সাথে কোভ্যালেন্ট আকারে থাকে। এখন নর্মালি যে এগুলো প্রকৃতিতে পাওয়া যায় পিওর আকারে থাকে, ইন্ট্রিনসিক অবস্থায় থাকে। সেমিকন্ডাক্টর মূলত হচ্ছে কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর, একটা হচ্ছে এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর। ইন্ট্রিনসিক যেটা, সেটা পিওর, এটা হচ্ছে প্রকৃতিতে যে পাওয়া যায়, সেটা হচ্ছে পিওর ক্রিস্টাল আকারে থাকে। কিন্তু এটার মধ্যে সমস্যা কি? এটার যে কন্ডাক্টিভিটি, অর্থাৎ ইলেকট্রন পাওয়ার যে পরিমাণ, কারেন্ট পাওয়ার যে পরিমাণ, এটা আসলে অনেক কম। এই জন্য আমরা কি করি? এই পিওর সেমিকন্ডাক্টরের মধ্যে আমরা ইম্পিউরিটি হিসেবে অ্যাড করি। ইম্পিউরিটি কি অ্যাড করি? ইম্পিউরিটি হিসেবে আমরা ত্রিযোজী যে মৌলগুলো আছে পর্যায় সারণীতে, সেগুলো অ্যাড করতে পারি, এবং পঞ্চযোজী যে মৌলগুলো আছে ওইগুলো অ্যাড করি। যখন আমরা ত্রিযোজী মৌল অ্যাপ্লাই করি, লাইক অ্যালুমিনিয়াম, যখন এই সেমিকন্ডাক্টরের এই যে সেমিকন্ডাক্টরের যে ক্রিস্টাল আছে, এই ক্রিস্টালের একটা সিলিকনকে উঠায় এই জায়গায় আমরা হচ্ছে একটা, যদি আমরা ত্রিযোজী অ্যালুমিনিয়াম অ্যাড করি অথবা পঞ্চযোজী ফসফরাস অ্যাড করি, এরকম তো আমরা একটা অ্যাড করবো না, আমরা হাজার 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 এরকম অ্যাড করার মাধ্যমে আমরা কি করব? আমরা মূলত হয় হোলের পরিমাণ বৃদ্ধি করব, না হয় ইলেকট্রনের পরিমাণ বৃদ্ধি করব। হোল বা ইলেকট্রন আমরা জানি চার্জ ক্যারিয়ার হিসেবে কাজ করে, এগুলো ইলেকট্রনের যে পরিমাণ, ইলেকট্রনের যে ফ্লো, এটা আসলে পরিমাণটা বাড়ায়। আমরা এই কারেন্টের পরিমাণটা বাড়ানোর জন্য কিন্তু এগুলো অ্যাড করি। এখন এইগুলোর কি অ্যাড করব, ত্রিযোজী না পঞ্চযোজী, এটার উপর ভিত্তি করে আসলে এক্সটেন্সিভ যে সেমিকন্ডাক্টর, সেটা দুই প্রকার। সেটা বললাম আমি একটু আগে। ত্রিযোজী মৌল যদি অ্যাড করি, তাহলে সেটা পি টাইপ সেমিকন্ডাক্টর। যদি পঞ্চযোজী অ্যাড করি, তাহলে সেটা এন টাইপ সেমিকন্ডাক্টর।
এন টাইপের ক্ষেত্রে দেখেন আমরা সিলিকনের ক্ষেত্রে এর যে যে বাউন্ডেড যে হচ্ছে বন্ধন গঠন করতে মূলত 4টা ইলেকট্রন আছে, কারণ জানি আমরা সিলিকনের, দেখেন সিলিকনের ক্ষেত্রে যদি আমরা ইলেকট্রন মিলাই দেখি 2 8 4, অর্থাৎ এর ভ্যালেন্স যে ইলেকট্রন সেটা 4টা। ফসফরাসের ক্ষেত্রে 2 8 5, লাস্টের শেলে 5টা ইলেকট্রন আছে। অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে 2 8 3, 3টা ইলেকট্রন আছে। এখন সিলিকনের একটা ক্রিস্টাল যদি আমরা দেখি, এখানে একটা সিলিকন ছিল, ওটাকে আমরা সরাই এখানে একটা ফসফরাস অ্যাড করছি। আমরা জানি সিলিকনের তো 4টা হাত ছিল, অর্থাৎ ভ্যালেন্সি ইলেকট্রন 4টা ছিল, কিন্তু যখন ফসফরাস অ্যাড করলাম ওর ইলেকট্রন কতটা? 5টা। এই ফসফরাসটা 4টা ইলেকট্রন দিয়ে 4টা সিলিকনের সাথে বন্ডেড হলো, বন্ধন গঠন করলো, কিন্তু তাতে একটা এক্সট্রা ইলেকট্রন এখানে রয়ে গেছে, তার একটা এক্সট্রা ইলেকট্রন রয়ে গেছে। এখন ও কি করে, এই যে এক্সট্রা একটা ইলেকট্রন আছে সে কি করে, ত্যাগ করে দেয়। সে যখন ত্যাগ করে দেয়, আমরা জানি কি, যখন হচ্ছে সোডিয়াম সোডিয়াম যখন হচ্ছে একটা ইলেকট্রন ত্যাগ করে দেয়, তখন সেটা কি হয়ে যায়, সোডিয়াম পজিটিভ আয়নে কনভার্ট হয়ে যায়। কেন হয়? কারণ সোডিয়ামের মধ্যে 11টা প্রোটন আছে, 11টা ইলেকট্রন আছে। আমরা জানি যে একটা পরমাণু নর্মালি নিউট্রাল অবস্থায় থাকে, যে কয়টা পজিটিভ আয়ন আছে সে কয়টা নেগেটিভ আয়ন আছে। কিন্তু যখন আমরা একটা ইলেকট্রন ত্যাগ করে দিচ্ছি, তখন এখানে ইলেকট্রনের পরিমাণ হচ্ছে 10টা। 10টা ইলেকট্রন 10টা প্রোটনকে নিউট্রাল করতে পারে, কিন্তু একটা এক্সট্রা প্রোটন চলে আসে, সেই প্রোটনটা কিন্তু সোডিয়াম পজিটিভ আয়ন দ্বারা প্রকাশ করি। সিমিলারলি যখন আমরা এখানে ফসফরাস অ্যাড করতেছি, এই ফসফরাস 4টা ইলেকট্রন 4টা সিলিকনের আশেপাশের সাথে বন্ধন গঠন করছে, কিন্তু তার একটা একটা এক্সট্রা ইলেকট্রন রয়ে গেছে। আসলে অনেক সময় আমাদের প্রয়োজনের অতিরিক্ত আসলে কোনো কিছুই ভালো নয়, তেমনই এই যে ফসফরাস চাইলে কিন্তু অনেকগুলো ইলেকট্রন রাখতে পারতো, কিন্তু ওর যেহেতু একটা স্টেবল অবস্থা হয়েই যাচ্ছে, 4টা ইলেকট্রন 4টা সিলিকনের সাথে বন্ধন গঠন করছে, এই একটা এক্সট্রা ইলেকট্রন কিন্তু ও ত্যাগ করে দেয়। ও ত্যাগ করে দেওয়ার মাধ্যমে কি হয়ে যায়, ও হচ্ছে পজিটিভ আয়নে কনভার্ট হয়ে যায়। আর এই যে ইলেকট্রনটা, এই ইলেকট্রনটা ওই ল্যাটিসের মধ্যে ঘোরাঘুরি করতে থাকে। আহ, এই ছিল আসলে যে বেসিক যে আইডিয়াটা, যখন হচ্ছে ফসফরাসটা একটা ইলেকট্রন, আমরা তো এখানে একটা ফসফরাস অ্যাড করি না, এখানে কোটি কোটি ফসফরাস অ্যাড করি। যখন আমরা কোটি কোটি ফসফরাস অ্যাড করব, তখন তো কোটি কোটি ফসফরাস ওই একটা করে ইলেকট্রন ত্যাগ করে দেবে। একটা করে ইলেকট্রন ত্যাগ করলে তাহলে টোটাল ক্রিস্টালের মধ্যে ইলেকট্রনের পরিমাণ অনেক বেশি হয়ে গেল। তার মানে আমি বুঝতে পারলাম যে এন টাইপ সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে, অর্থাৎ যে সেমিকন্ডাক্টরের মধ্যে আমরা পঞ্চযোজী ইলেকট্রন গুলো অ্যাড করতেছি, এখানে ইলেকট্রনের পরিমাণ অনেক বেশি হয়ে যাচ্ছে। আর অপরদিকে যদি আমি ত্রিযোজী দেখি, অর্থাৎ এখানে ফসফরাস আছে, ফসফরাসের জায়গায় আমি অ্যালুমিনিয়াম নিয়ে আসলাম। এখন আমরা কি জানি, অ্যালুমিনিয়ামের যে ইলেকট্রন বিন্যাস সেখান থেকে দেখছি 2 8 3, অর্থাৎ ভ্যালেন্স শিলে যে ইলেকট্রন সেটা 3টা। এখন ওর 3টা ইলেকট্রন দিয়ে 3টা হচ্ছে 3টা সিলিকনের সাথে অ্যাড হলো, কিন্তু একটা হাত কিন্তু এখন ওর ফাঁকা, কোনো ইলেকট্রন নাই। ওটা কি? এটা হচ্ছে আসলে হোল। হোল কি? হোল হচ্ছে ল্যাক অফ ইলেকট্রন, যেখানে ইলেকট্রন নাই বা ফাঁকা আছে, ওই জায়গাটাই মূলত হোল দ্বারা রিপ্রেজেন্ট করা হচ্ছে। এখন ওর যেহেতু একটা ফাঁকা আছে, এইরকম হাজার হাজার অ্যালুমিনিয়াম যদি অ্যাড করি, তাহলে হাজার হাজার এরকম হোল ক্রিয়েট হবে। এই হোলগুলো কি করবে, এই যে এখানে একটা সিলিকন আছে, সিলিকনের এই বন্ডটা যদি ভেঙে যায়, এখান থেকে একটা ইলেকট্রন এখানে এসে পূরণ করবে। সিমিলারলি এটা যখন ফাঁকা হয়ে যাবে, তখন অন্য একটা জায়গা থেকে এটা ভেঙে গিয়ে তখন এই জায়গা থেকে ইলেকট্রন আসবে। এরকম আসলে চলমান প্রক্রিয়া, এরকম আসলে এগুলো মুভমেন্ট করতে থাকবে, অর্থাৎ হোলগুলো মুভমেন্ট করে। হোলগুলো কিভাবে মুভমেন্ট করে, দেখেন এখান থেকে যদি একটা ইলেকট্রন আসবে, তখন তো এটা পূর্ণ হয়ে যাবে, কিন্তু এখানে কি তৈরি হয়ে গেল, একটা গ্যাপ তৈরি হয়ে গেল। আমরা যদি এখান থেকে দেখি, এখানে কি তৈরি হয়ে গেল, একটা গ্যাপ তৈরি হয়ে গেল। এখন এই গ্যাপ ফিল আপ করবে কি, এই যে পাশের যে বন্ধনটা, এখান থেকে একটা ইলেকট্রন চলে আসলো, এখানে আবার পূর্ণ হয়ে গেল, তখন আবার এখানে একটা হোল ক্রিয়েট হলো। সিমিলারলি এটা যখন হোল ক্রিয়েট হলো, তখন পাশের পাশের কোন এক জায়গা থেকে ভেঙে গিয়ে এখান থেকে ইলেকট্রন এখানে চলে আসবে। এখানে যখন ইলেকট্রন আসবে, তখন এখানে একটা হোল ক্রিয়েট হবে। অর্থাৎ আমরা দেখতেছি হোল গুলো কিন্তু মুভমেন্ট করতেছে। অর্থাৎ আমরা বুঝতে পারছি পি টাইপ আর এন টাইপের ক্ষেত্রে, এন টাইপ যেহেতু যখন আমরা অ্যাড করতেছি, সেটা হচ্ছে ইলেকট্রনের পরিমাণ বাড়তেছে, যখন পি টাইপ অ্যাড করতেছি তখন হোলের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। আমরা জানি ইলেকট্রন তো মুভ করতে পারে নর্মাল, কিন্তু আমরা এখানে দেখতেছি হোলটা মুভ করতেছে। হোল মুভ করা মানে ওখানে ইলেকট্রনই মুভ করে অ্যাকচুয়ালি। যেহেতু হোল আর ইলেকট্রন মুভ করতেছে, তার মানে এখানে কারেন্ট প্রডিউস হবে। আমরা জানি কারেন্ট হচ্ছে কি, ফ্লো অফ চার্জ, অর্থাৎ চার্জের যদি ফ্লো হয় তাহলে কারেন্ট এখানে হবে। এখন আসি আমরা পি টাইপ আর এন টাইপ তো বুঝলাম, আমরা সবই বুঝলাম যে পি টাইপ কি করে। পি টাইপের ক্ষেত্রে হচ্ছে আমরা যখন ত্রিযোজী মৌল অ্যাড করি, তখন ওর একটা হাত ফাঁকা থাকে, ও একটা ইলেকট্রন গ্রহণ করে। ও কোন চার্জে, কেউ যখন একটা ইলেকট্রন গ্রহণ করে, সেটা কোন চার্জে চার্জ দিতে হবে। যেমন ক্লোরিন, ক্লোরিন যখন আমরা জানি একটা ইলেকট্রন গ্রহণ করে, ও ক্লোরিন মাইনাস আয়ন হতো,
তেমনি অ্যালুমিনিয়াম কি করবে, একটা ইলেকট্রন গ্রহণ করে অ্যালুমিনিয়াম নেগেটিভ আয়নে কনভার্ট হবে। আমরা ফসফরাসের ক্ষেত্রে দেখলাম সে সে যখন এখানে ছিল পজিটিভ আয়নে কনভার্ট হয়েছিল। তার মানে পি অর্থাৎ ফসফরাস কি পঞ্চযোজী, পঞ্চযোজী মানে কি এন টাইপ, এন টাইপের মধ্যে যে ইম্পিউরিটি গুলো অ্যাড করতেছি সেটা আমরা দিন শেষে আসলে এরকম পজিটিভ চার্জে কনভার্ট হচ্ছে। অপরদিকে আমরা দেখতেছি পি টাইপের ক্ষেত্রে যে আমরা পি টাইপের ক্ষেত্রে কোন যোজী, পি টাইপের ক্ষেত্রে ত্রিযোজী যেগুলো অ্যাড করতেছি সেগুলো একটা ইলেকট্রন গ্রহণ করে কোন আয়নে কনভার্ট হচ্ছে, নেগেটিভ আয়নে কনভার্ট হচ্ছে। দেখছেন? এখন পি টাইপ আর এন টাইপ আসলে উভয়ই কি থাকে, নিউট্রাল আকারে থাকে। আমরা জানি পি টাইপের মধ্যে কি থাকে, পি টাইপের মধ্যে হোল থাকে, আর এন টাইপের মধ্যে কি থাকে, ইলেকট্রন থাকে। এখানে যে হোল যে যে আয়ন গুলো থাকে আনমুভেবল, অর্থাৎ যে আমরা ইম্পিউরিটি গুলো অ্যাড করতেছি সেই অ্যাটম গুলোর যে চার্জ, ওই চার্জের সমান পরিমাণ এখানে হোল থাকবে। এখানে ওই চার্জ এন টাইপের ক্ষেত্রে চার্জগুলো সমান পরিমাণ ইলেকট্রন থাকবে, অর্থাৎ পি টাইপ আর এন টাইপ নর্মাল কি থাকবে, নিউট্রাল অবস্থায় থাকবে। কিন্তু যখন আমি পি টাইপ আর এন টাইপ গুলো সংযোগ করবো, এখানে পি টাইপ আছে এন টাইপ আছে, যখন এগুলো সংযোগ করব দেখেন একটা লেয়ার তৈরি হলো, একটা একটা ডিপ্লেশন রিজিয়ন তৈরি হলো। আসলে প্রথমে তো ডিপ্লেশন হবে না, একটা জাংশন তৈরি হবে। পি টাইপ আর এন টাইপ যখন জয়েন করবো তখন একটা জাংশন তৈরি হবে, এই দেখেন জাংশন। কিন্তু এট দ্য মিন টাইম যখন আমরা পি টাইপ আর এন টাইপ যুক্ত করব তখন দেখা যাচ্ছে এই যে এই দিকের হোল আছে না, এই হোলটা এদিকে মুভ করবে, এদিকের ইলেকট্রন আছে না এদিকে মুভ করবে, এদিকে মুভ করবে, এটা এদিকে মুভ করে, এটা এদিকে, এটা এদিকে, এটা এদিকে, এটা এদিকে। এখন মুভ করার করলে কি হবে, এই ইলেকট্রনটা এসে এই হোলটা পূর্ণ করে ফেলবে, অর্থাৎ এরা পরস্পর কি হয়ে যাবে, নিউট্রাল হয়ে যাবে, পরস্পর ভ্যানিশ হয়ে যাবে, এখান থেকে ভ্যানিশ হয়ে যাবে, এখান থেকে ভ্যানিশ হয়ে যাবে। এখন ভ্যানিশ হওয়ার পরে দেখেন এখানে একটা রিজিয়ন তৈরি হয়ে গেছে, একটা অঞ্চল তৈরি হয়ে গেছে। এটাকে বলতেছি আমরা ডিপ্লেশন রিজিয়ন, ডিপ্লেশন রিজিয়ন। দেখেন এই জিনিসটা আমি আবার বলি, ফার্স্ট অফ অল পি টাইপ আর এন টাইপ যখন আলাদা ছিল তখন কিন্তু তারা পরস্পর নিউট্রাল ছিল, অর্থাৎ এও কোনো চার্জে চার্জ দিত না, এ কোনো চার্জে চার্জ দিত না। কিন্তু যখন তারা অ্যাড করা হলো, যখন অ্যাড করা হলো তখন এদিককার যে ফ্রি ইলেকট্রন গুলো আছে আর এদিকে যে হোল গুলো আছে, ইলেকট্রন গুলো এদিকে মুভ করা শুরু করলো, হোল গুলো এদিকে মুভ করা শুরু করলো। এখন এট দ্য মিডিলে, মিডিলে কি হলো, পরস্পরের রিকম্বিনেশন হয়ে গেল, অর্থাৎ হোল আর ইলেকট্রন মিলে পজিটিভ নেগেটিভ মিলে নাই হয়ে গেল, পজিটিভ নেগেটিভ মিলে নাই হয়ে গেল। যখন এটা নাই হয়ে গেল তখন এই মাঝামাঝি যে রিজনে দেখেন এখানে কোনো চার্জ কিন্তু অবশিষ্ট নাই। এখানে যে হোল গুলো ছিল এগুলো পজিটিভ ধরা হতো, এখানে ইলেকট্রন গুলো ছিল নেগেটিভ ধরা হতো, কিন্তু মিডিলে যখন রিকম্বিনেশন হয়ে গেল তখন কিন্তু এই পোর্শনটায় আর কোনো চার্জ নাই। এই যে পোর্শনটা তৈরি হয়ে গেল এটাকে বলা হচ্ছে ডিপ্লিশন রিজিয়ন, এটা হচ্ছে ডিপ্লিশন রিজন। আর এই ডিপ্লিশন রিজন যখন তৈরি হয়ে যাবে তখন এই দিককার যে মেজরিটি চার্জ ক্যারিয়ার ইলেকট্রন এটা কিন্তু আর এইদিকে আসবে না। এদিককার পি টাইপের যে মেজরিটি চার্জ হোল এটা কিন্তু আর এদিকে আসবে না। কেন আসবে না, এই হোল নেগেটিভকে আকর্ষণ করবে, কিন্তু যখন এদিকে আসবে এ আবার রিপালস করবে, কারণ কি সমধর্মী চার্জ পরস্পরের বিকর্ষণ করে এবং বিপরীতধর্মী চার্জ পরস্পরকে আকর্ষণ করে। এখানে ইলেকট্রনটা এখানে আসবে, ঠিক আছে, কিন্তু এখানে আবার দেখেন এখানে দাঁড়ায় আছে, এবার একে রিপালস করবে, অপোজ করবে। অর্থাৎ আমরা বুঝতে পারলাম যে পি টাইপ আর এন টাইপ যখন জয়েন করবে তখন একটা রিকম্বিনেশনের মাধ্যমে একটা কি হবে, ডিপ্লেশন রিজন তৈরি হবে। এই রিজন যখন তৈরি হয়ে যাবে এই মাঝের যে পোর্শনটা এটা বাধা হিসেবে কাজ করে, মেজরিটি চার্জ ক্যারিয়ার গুলো আর মুভ করতে পারবে না, এটা এদিকে আসতে পারবে না, এটা এদিকে আসতে পারবে না। ডিপ্লিশন রিজিয়নের দুই পাশে যে হচ্ছে একটা পটেনশিয়ালের উদ্ভব হয়, একটা পটেনশিয়াল, পটেনশিয়াল এই পটেনশিয়ালের কারণে কি হয়, পটেনশিয়াল অর্থাৎ একটা বাধা তৈরি হয়। এই ডিপ্লিশন রিজিয়নের দুই প্রান্তে যে ডিফারেন্স, পটেনশিয়ালের যে ডিফারেন্স সেটা আসলে পটেনশিয়াল ব্যারিয়ার হিসেবে কাজ করে, পটেনশিয়াল ব্যারিয়ার বলে এটাকে। তাহলে আমরা এখান থেকে ডিপ্রেশন রিজিয়ন বুঝলাম, পি টাইপের এন টাইপ যখন আমরা জয়েন করতেছি তখন প্রাথমিক অবস্থায় একটা ইলেকট্রন আর হোলের ডিফিউশন করতেছে, ডিফিউশনের পরে এটা রিকম্বিনেশন হচ্ছে, রিকম্বিনেশন হয়ে মাঝের একটা পোর্শনে কোনো চার্জ থাকতেছে না, একটা রিজন তৈরি হচ্ছে, এই রিজনকে বলছে ডিপ্লিশন রিজন। আর এই ডিপ্লিশন রিজনের যে দুই প্রান্তে যে পটেনশিয়াল ডিফারেন্স আসতেছে এটা আসলে পটেনশিয়াল ব্যারিয়ার হিসেবে কাজ করতেছে। এই পটেনশিয়াল ব্যারিয়ার কি করতেছে, পটেনশিয়াল ব্যারিয়ার এই দিক থেকে যে মেজরিটি চার্জ ক্যারিয়ার এদিকে আসতে দিচ্ছে না, এদিক থেকে মেজরিটি চার্জ ক্যারিয়ার এদিকে যেতে দিচ্ছে না, এটা অবস্থায় থাকে। এই জন্যই কিন্তু এই সিলিকনের ক্ষেত্রে একটা নির্দিষ্ট পটেনশিয়াল ব্যারিয়ার আছে, জার্মেনিয়ামের ক্ষেত্রে একটা নির্দিষ্ট পটেনশিয়াল ব্যারিয়ার আছে, এরকম প্রত্যেকটা সেমিকন্ডাক্টর ডিভাইসের ক্ষেত্রে একটা নির্দিষ্ট পটেনশিয়াল ব্যারিয়ার আছে। এই ব্যারিয়ারটার দ্বারা কি বোঝায়, আমি প্রাথমিক অবস্থায় যদি এই ভোল্টেজটা দিই তাহলে যদি এর থেকে কম ভোল্টেজ দিই, সাপোজ সিলিকনের ক্ষেত্রে যে ভোল্টেজটা, জার্মেনিয়ামের ক্ষেত্রে ভোল্টেজটা হচ্ছে 0.3, ওকে, পটেনশিয়াল ব্যারিয়ার হচ্ছে 0.3, অর্থাৎ 0.3 যদি কম আমি 0.1 ভোল্ট দিই তাহলে এটা কি করবে, কোনো কারেন্ট ফলো হবে না। 0.2 দিলাম, কোনো কারেন্ট ফলো হবে না। কিন্তু যখন 0.3 দেবো তাও হবে না। কিন্তু 0.3 থেকে যখন একটু বেশি দেবো তখন কিন্তু এই ডিপ্লিশন রিজন আর এটাকে আটকাতে রাখতে পারবে না। এই যে মেজরিটি চার্জ ক্যারিয়ার এখানে শুরুর দিকে এটা
0.3 পর্যন্ত একে অপোজ করবে, কিন্তু যখন এর থেকে বেশি আমি বেশি পরিমাণ কারেন্ট দেবো, বেশি পরিমাণ ভোল্টেজ দেবো, তখন কিন্তু এই ডিপ্লেশন রিজন আর ওকে বাধা প্রদান করতে পারবে না। ও কি করতে পারবে, তখন এই ইলেকট্রনটা বাধা অতিক্রম করে এইদিকে চলে আসবে এবং তখন ইলেকট্রনের ফ্লো ঘটবে। এখন আমরা শিখবো যে বায়াসিং করার জিনিসটা, বায়াসিং কিভাবে করে, অর্থাৎ পি টাইপ, আমরা পি এন জাংশন সবই কিছু বুঝছি। দেখেন পি টাইপ আর এন টাইপ যখন জয়েন করে দিলাম না, এটাকে কিন্তু পিএন জাংশন ডায়োড বলা হয়। এটা হচ্ছে আমাদের পিএন জাংশন ডায়োড। ওকে, এখন পিএন জাংশন ডায়োডের কি, এই পাশে হচ্ছে পি টাইপ, এটা এন টাইপ, আর মাঝে একটা দেখেন ডিপ্লেশন রিজিয়ন তৈরি হয়েছে। এখন কি করবো, আমরা একটা ব্যাটারি সংযোগ দেবো। কিভাবে, এই ব্যাটারির পি টাইপকে যখন পজিটিভ প্রান্তকে যখন পি টাইপের সাথে জয়েন করব, এই নেগেটিভ প্রান্তকে যখন এন টাইপের সাথে যুক্ত করব, অর্থাৎ এটা হচ্ছে পজিটিভ প্রান্ত, এটা নেগেটিভ প্রান্ত। পি টাইপের পজিটিভ ব্যাটারি যদি পজিটিভ প্রান্তের সাথে এন টাইপকে যদি ব্যাটারি নেগেটিভ প্রান্তের সাথে যুক্ত করি, এই যে প্রক্রিয়াটা, এটাকে বলা হচ্ছে ফরওয়ার্ড বায়াসিং। দেখেন এটা বায়াসিং করলে কি হবে, এটা তো পজিটিভ পজিটিভ প্রান্ত, এটা নেগেটিভ প্রান্ত, নেগেটিভ প্রান্ততে কি ইলেকট্রন যাবে, দেখেন এখানে কি আছে নেগেটিভ, নেগেটিভ নেগেটিভকে কি করে, পরস্পরকে রিপালস করে। তাহলে এই নেগেটিভ যখন এখানে আসবে, এই ইলেকট্রনকে বাধা দেবে, ধাক্কা দেবে, ধাক্কা দেবে। এদিকে যে পজিটিভ প্রান্ত, এই পজিটিভকে ধাক্কা দেবে। যখন এদিক থেকে নেগেটিভ গুলো ধাক্কা দেবে, এদিকে পজিটিভ ধাক্কা দেবে, তখন যে ডিপ্লেশন রিজন আছে, এই ডিপ্লেশন রিজন কিন্তু কমে যাবে, অর্থাৎ পটেনশিয়াল ব্যারিয়ার কিন্তু কমে যাবে, ডিপ্লেশন রিজনটা কমে যাবে, ডিপ্লেশন রিজন কমে যাবে। এটা হচ্ছে ফরওয়ার্ড বাইসিং এর ক্ষেত্রে। আর তাহলে রিভার্স বাইসিং এর ক্ষেত্রে কি, আমরা যখন ব্যাটারির নেগেটিভ প্রান্তটাকে, এই ব্যাটারির নেগেটিভ প্রান্তকে পি টাইপের সাথে, আবার ব্যাটারির ধনাত্মক প্রান্তকে এন টাইপের সাথে যুক্ত করতেছি, দেখেন নেগেটিভ প্রান্ত কি করবে, ইলেকট্রন সরবরাহ করবে। এখন দেখেন এই পাশে কি হোল গুলো আছে, হোল কি পজিটিভ ধরা হয়, তাহলে নেগেটিভ গুলো পজিটিভ কি করে আকর্ষণ করবে, তাহলে এই দিকের হোল গুলোকে এদিকে চলে আসবে, আবার এদিকে পজিটিভ, এদিকে ইলেকট্রন আছে, এদিকে চলে আসবে। অর্থাৎ এই ক্ষেত্রে যে ডিপ্লেশন রিজন কিন্তু এদিকে বৃদ্ধি পাবে। অর্থাৎ আমরা এখানে দুইটা জিনিস জানলাম, ফরওয়ার্ড বাইসিং এর ক্ষেত্রে যে ডিপ্লেশন রিজিয়ন ডিপ্লেশন রিজন কিন্তু কমতেছিল, ডিপ্লেশন রিজন কমতেছিল, কিন্তু রিভার্স বাইসিং এর ক্ষেত্রে কি হচ্ছে, এই যে ডিপ্লেশন রিজনটা এটা কিন্তু বেড়ে যাচ্ছে। ওকে, এখন আসলে আমরা পিএন জাংশনের যে ক্যারেক্টারিস্টিক, পটেনশিয়ালের সাথে যে কারেন্টের যে বিহেভিয়ার, যে গ্রাফটা আছে, এই গ্রাফটা আমরা এখন দেখব। দেখেন উপরেরটা হচ্ছে ফরওয়ার্ড বাইসিং এর গ্রাফ, আর এটা হচ্ছে রিভার্সের ক্ষেত্রে, রিভার্স 5, 10, 15। রিভার্স বাইসিং, ফরওয়ার্ড বাইসিং এর ক্ষেত্রে আমরা যে কারেন্টটা পাই, এটা তুলনামূলক বড়, সেটার জন্য আমরা এটাকে মিলিমিটার মিলি অ্যাম্পিয়ারে প্রকাশ করি। আর রিভার্স বাইসিং এর ক্ষেত্রে যে কারেন্টটা পাই, সেটা আসলে খুবই নগণ্য, সেজন্য আমরা এটাকে মাইক্রো 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 অ্যাম্পিয়ার বলতেছি, ঠিক আছে, অনেক ক্ষুদ্র। এখন দেখেন ফরওয়ার্ড বাইসিং এর ক্ষেত্রে আমরা যখন ইনিশিয়ালি 0 ভোল্ট দিচ্ছি, কারেন্ট 0.1 দিচ্ছি, এটা খুবই কাছাকাছি, খুবই নগণ্য। 0.2 দিচ্ছি, খুবই কাছাকাছি, খুবই নগণ্য, জিরোর কাছাকাছি। কিন্তু দেখেন 0.3, অর্থাৎ 3 বা তার কাছাকাছি আসতেছে, দেখেন আস্তে আস্তে কি হচ্ছে, একটা নির্দিষ্ট পয়েন্টে আসার পরে এই কারেন্টের পরিমাণটা কিন্তু অনেক বেড়ে যাচ্ছে। এই যে ফরওয়ার্ড বাইসিং এর ক্ষেত্রে ন্যূনতম যে পর্যন্ত আসে, যে পরিমাণ ভোল্টেজ দিলে আমরা একটা আহ, একটা কি বলবো, হঠাৎ একটা পরিবর্তন দেখতেছি, এই ভোল্টেজটাকে বলা হচ্ছে নি ভোল্টেজ, নি ভোল্টেজ, নি ভোল্টেজ, নি ভোল্টেজ। এটা হচ্ছে ফরওয়ার্ড বাইসিং এর ক্ষেত্রে। রিভার্সের ক্ষেত্রে কি হয়,
দেখেন এটা কিন্তু ক্ষুদ্র পরিমাণ ভোল্টেজের জন্য কারেন্ট পাচ্ছি, কিন্তু এটা যদি আমি ক্ষুদ্র পরিমাণ কারেন্ট দিই অর্থাৎ 5-এর আগ পর্যন্ত দিই, তাও এটা শূন্যর কাছাকাছি। আমি 10 দিলাম, 15 দিলাম, দেখা যাচ্ছে 15-তে আসার ফলে একটা হঠাৎ করে কারেন্টের একটা ফ্লো হয়েছে, অনেক বেশি পরিমাণ কারেন্ট পাচ্ছি, হঠাৎ করে পাচ্ছি। এই যে ভোল্টেজটা, এটাকে বলা হচ্ছে জেনার ভোল্টেজ, জেনার ভোল্টেজ, অথবা এটাকে বলা হচ্ছে ব্রেক ডাউন ভোল্টেজ, ব্রেক ডাউন ভোল্টেজ। তাহলে আমরা যে গ্রাফটা দেখলাম পিএন জাংশনের ভোল্টেজ আর কারেন্টের যে গ্রাফটা দেখলাম, সেটা হচ্ছে ফরওয়ার্ড বাইসিং এর ক্ষেত্রে যে যে ন্যূনতম যে পরিমাণ ভোল্টেজ দিলে কারেন্টের দ্রুত গতি বৃদ্ধি পাচ্ছে সেটা হচ্ছে নি ভোল্টেজ। আর ফরওয়ার্ড বাইসিং এর ক্ষেত্রে আমরা দেখছি যে পরিমাণ ভোল্টেজ আসার পরে একটা র্যাপিডলি এটা গ্রো করতেছে, সেটাকে জেনার ভোল্টেজ বা ব্রেকডাউন ভোল্টেজ বলতেছে। আহ আশা করি আমাদের আজকের যে আলোচনা ছিল ক্যারেক্টারিস্টিক অফ পিএন জাংশন ডায়োডের, এটা বেসিক টু আমাদের যে মেকানিজমটা ছিল এটা আসলে আমরা সহজভাবে বুঝতে পেরেছি, এবং এখান থেকে কি কি প্রশ্ন আসতে পারে এটা আমরা জানলাম। এটা মূলত পি টাইপ। আমরা যদি এটা আবার একটু সামারি, নর্মালি হচ্ছে পি টাইপ আর এন টাইপ যখন আমরা একত্রে যুক্ত করি তখন একটা কি তৈরি হয়, একটা জাংশন তৈরি হয়। ওই জাংশন যখন তৈরি হয় সাথে সাথে কি হয়, এদিককার যে হোল, এন টাইপের ক্ষেত্রে যে এক্সট্রা ইলেকট্রন গুলো আছে আর এদিককার যে হোল আছে, এটা পরস্পরের বিপরীত দিকে যায় এবং ডিফিউশন হয়। এই ডিফিউশনের এক পর্যায়ে কি হয়, মাঝের যে পোর্শন এখানে পরস্পরকে ওভারল্যাপ করে। ওভারল্যাপ মানে কি, ইলেকট্রন আর হোল গুলো কম্বাইন্ড হয়ে মাঝের যে একটা রিজন, এর মধ্যে কোনো প্রকার আর চার্জ থাকে না। এই চার্জ যে থাকে না, এই যে একটা তৈরি একটা অঞ্চল তৈরি হলো, এটাকে বলা হচ্ছে পিএন জাংশন ডিপ্লেশন রিজিয়ন। এই ডিপ্লেশন রিজিয়নের দুই প্রান্তে যে পটেনশিয়াল ডিফারেন্স থাকে, এটা আসলে বলে পটেনশিয়াল ব্যারিয়ার বলা হয়। পটেনশিয়াল ব্যারিয়ার কি করে, ইনিশিয়ালি কোন একটা এই দিককার যে মেজরিটি চার্জ ক্যারিয়ার এদিকে যেতে চায় না, এদিকের মেজরিটি চার্জ ক্যারিয়ার এদিকে যেতে চায় না, অর্থাৎ একটা বাধা হিসেবে কাজ করে এখানে। যখন তারপরে ব্যাটারির ধনাত্মক প্রান্ত যখন পি টাইপের সাথে ব্যাটারির ঋণাত্মক প্রান্ত যখন এন টাইপের সাথে যুক্ত করে, তখন সেটা ফরওয়ার্ড বাইসিং হয়। ফরওয়ার্ড বাইসিং এর ক্ষেত্রে আমরা জানি যে কারেন্টের ফ্লো হয় ইজিলি, কিন্তু রিভার্স বাইসিং এর ক্ষেত্রে দেখা যায় ব্যাটারির ঋণাত্মক প্রান্তকে আমরা পি টাইপের সাথে এবং ব্যাটারির ধনাত্মক প্রান্তকে আমরা এন টাইপের সাথে যুক্ত করতেছি। এক্ষেত্রে দেখা যাচ্ছে ভোল্টেজ যতই আমি বাড়াই কারেন্টের পরিমাণ খুবই কম থাকে, কিন্তু কারেন্টের ভোল্টেজ বাড়াতে বাড়াতে একটা নির্দিষ্ট রিজনে গেলে দেখা যায় যে হঠাৎ করে অনেক পরিমাণ কারেন্ট বেড়ে যায়। এই যে যে পরিমাণ ন্যূনতম যে পরিমাণ ভোল্টেজ আসার পরে কারেন্টটা অনেক বেড়ে গেল, এইটা আসলে আমাদেরকে বোঝায় যে ফরওয়ার্ড বাইসিং এর ক্ষেত্রে এটাকে বলা হয় জেনার ভোল্টেজ অথবা ব্রেকডাউন ভোল্টেজ। অপরদিকে ফরওয়ার্ড বাইসিং এর ক্ষেত্রে আমরা জানি ইনিশিয়ালি যদি ভোল্টেজ বাড়াই তাহলে কিন্তু এটা মধ্যে কারেন্ট যাবে না। ন্যূনতম যে পরিমাণ ভোল্টেজ গেলে একটু কারেন্ট পায় এবং একটু শার্পলি যায়, মনে করেন যে ওটা একটু দ্রুত ইনক্রিজ করে, সেটাকে ফরওয়ার্ড বাইসিং এর ক্ষেত্রে সেটাকে নি ভোল্টেজ বলা হয়। আহ এই ছিল আজকে আমাদের যে আলোচনা। আশা করি আমরা বুঝতে পেরেছি যে থিওরিটা ছিল আজকে। আহ কারো কোনো যদি সমস্যা মনে হয় বা কোনো কিছু বুঝতে সমস্যা হয় এবং আমার যদি কোনো সমস্যা থাকে, তাহলে আপনারা নির্দ্বিধায় বলতে পারেন, আমি চেষ্টা করব আরো ভালো করার। আমি চেষ্টা করি আমি যতটুকু বুঝেছি ততটুকু বোঝানো, এবং আমি চাই সবাই বুঝে বুঝে পড়ুক। আসলে বুঝে আত্মস্থ করা যে মজা, এটা আসলে একজন শিক্ষক হিসেবে এর থেকে আর কিছু নাই। লার্নিং প্রসেসটা আসলে মজার হওয়া উচিত, এবং একই সাথে এটা আমাদের একটা বেসিক নিড, এটা আমাদের দৈনন্দিন যে চাহিদা, আমাদের যে আমাদের কিছু জানতে হবে, শিখতে হবে, এই প্রেরণা এবং শিখার মধ্যে যে আনন্দ কাজ করে, এটা কিন্তু সবার মধ্যে করে না, কিন্তু যাদের মধ্যে করে তারা আসলে অনেক লাকি। এবং আমি তাদেরকে খুবই অ্যাপ্রিসিয়েট করি যারা লার্নিং প্রসেসকে জীবনের সঙ্গী হিসেবে নিয়েছে। ধন্যবাদ। আজ এখানে, পরবর্তীতে আবার কোনো একটা টপিক নিয়ে হাজির হবো। আজ এখানে, ধন্যবাদ সকলকে।